সোডিয়াম পটাশিয়াম পাম্প শেষ করলাম। এখন আমরা আবার একটু মেমব্রেন ট্রান্সপোর্টের ক্লাসিফিকেশনটা একটু রিভিউ করি। অ্যাক্টিভ, প্যাসিভ। প্যাসিভের অসমোসিস ডিফিউশন আমরা আলোচনা করেছি। প্যাসিভ অ্যাক্টিভের প্রাইমারি সাইড নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা সেকেন্ডারিতে আছি, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা, আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের তিনটা মেইন ফিচার বলেছিলাম, যে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, নো এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এনার্জি ইজ রিকোয়ার্ড অ্যান্ড ক্যারিয়ার প্রোটিন ইনভলভড। এখানে যেটা প্লাস হবে বলেছিলাম সেটা হচ্ছে যে এনার্জি আসবে, সেই এনার্জিটা প্রাইমারিলি মানে এনার্জিটা আসবে সেটা হচ্ছে যে সোডিয়াম পটাশিয়াম পাম্প যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করবে, সেই গ্রেডিয়েন্টটাকে ইউজ করে এখানে মুভমেন্টটা হবে। আচ্ছা, এটা আমরা একটু আলোচনা করব। তার আগে আমরা একটা সেলের দুইটা সেল এঁকে নেই। আচ্ছা, ধরা যাক এটা হচ্ছে দুইটা সেল, এটা বেসমেন্ট মেমব্রেন। আমরা হিস্টোলজিক্যাল স্লাইডগুলো একটু দেখব। এই সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অলওয়েজ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সাথে হয়। যদি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যায় তাহলে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টও বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তো ধরা যাক এটা হচ্ছে সেলুলার লুমেন আর এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। আমরা হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা একটু রিভিউ করব। ধরা যাক যে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এটা কিডনি অ্যান্ড ইন্টেস্টিনেই বেশি পাওয়া যায়, ইন্টেস্টিন। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের যে এপিথেলিয়াল টিস্যু লেয়ার মানে সারফেস এপিথেলিয়াম, হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা আমরা একটু বুঝি। এরপরে হচ্ছে একটা কানেকটিভ টিস্যু লেয়ার থাকে অ্যান্ড শেষে একটা কাভারিং, অ্যাডভেন্টিশিয়া অর সেরোসা, অ্যাডভেন্টিশিয়া অর সেরোসা কাভারিং থাকে। আচ্ছা, তো আমরা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা অ্যাবজর্পশন বা রিঅ্যাবজর্পশনের প্রসেসগুলো করে থাকি। তো মানে আমাদের এখানে উদ্দেশ্যটা হচ্ছে যে ধরা যাক আমাদের ইন্টেস্টিনাল যে লুমেন, এই লুমেনে একটা গ্লুকোজ আছে, ধরা যাক একটা গ্লুকোজ যেটা কোনোভাবে ডাইজেশন, আমরা কোনো কার্বোহাইড্রেট খেয়েছিলাম সেটা ডাইজেশন হয়ে গ্লুকোজ আসছে। এই গ্লুকোজটাকে আমার যে লুমেন আছে ইন্টেস্টিনাল লুমেন, সেই লুমেন থেকে ব্লাড ভেসেলের মধ্যে নিয়ে আসতে হবে, যে ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের মধ্যে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা, এবার এই ট্রান্সপোর্টটা বোঝার জন্যে আগে আমাদের সেলের কিছু টার্ম জানতে হবে, যেমন একটা হচ্ছে বেজাল সাইড, ল্যাটারাল সাইড অ্যান্ড এপিক্যাল সাইড। আচ্ছা, তো আমরা একটু 3 ডাইমেনশনালি বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরা যাক এটা হচ্ছে আমার একটা সেল, এটা আরেকটা সেল, ইন্টেস্টিনাল সেল। আচ্ছা, আমাদের এই শীটটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। সারফেস এপিথেলিয়াম অলওয়েজ রেস্ট অন দ্য বেসমেন্ট মেমব্রেন, আর এই ওপরের যেটা এটা ধরা যাক ইন্টেস্টিনাল লুমেন। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি, সেলের যে পোর্শনটা বেসমেন্ট মেমব্রেনের কন্ট্যাক্টে আছে বা বেসমেন্ট মেমব্রেনের দিকে আছে, এটা হচ্ছে বেজাল সাইট। দুইটা সেলের মাঝে যে সেল মেমব্রেনের যে পোর্শন, এই যে এটা হচ্ছে ল্যাটারাল সাইড, অ্যান্ড লুমেনের দিকে যে পোর্শনটা, দিস ইজ এপিক্যাল সাইড অর লুমিনাল সাইড। আচ্ছা, এখন এই বেজাল সাইড আর ল্যাটারাল সাইড এই দুইটাকে একসাথে বলা হয় বেজো ল্যাটারাল মেমব্রেন। আচ্ছা, একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, দ্যাট ইজ সোডিয়াম পটাশিয়াম পাম্প অলওয়েজ অকার্স ইন দ্য বেজো ল্যাটারাল মেমব্রেন। আচ্ছা, এবার আমরা চলে যাব, এক্সাম্পলে চলে যাব। আচ্ছা, এখন সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের আমরা একটা এক্সাম্পল দিই। ধরা যাক এটা হচ্ছে আমার ইন্টেস্টিনাল একটা সেলের এটা হচ্ছে বেজাল সাইড, এদিকে ব্লাড ভেসেল আছে, এই সাইডটা লুমিন, এদিকে লুমেন অ্যান্ড সেল। আচ্ছা, আমরা বলেছি যে বেজাল সাইডে সবসময় সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে। আচ্ছা, তো এইদিকে যে ব্যাপারটা ঘটছে, সেলের ভিতর থেকে 3টা সোডিয়াম পাম্পড আউট হয়ে যাচ্ছে আর 2টা পটাশিয়াম সেলের ভিতরে ঢুকছে। আচ্ছা, এখন
যদি 3টা সোডিয়াম সেল থেকে পাম্পড আউট হয়ে যায় তাহলে সেলের ভিতরে কিন্তু সোডিয়ামের কনসেন্ট্রেশনটা অনেক কমে যাচ্ছে। সেক্ষেত্রে লুমেনে যে সোডিয়ামগুলো আছে, লুমেন, ইন্টেস্টিনাল লুমেন, এখানে যে সোডিয়াম আছে এই সোডিয়াম সেলের ভিতরে ঢুকতে চাচ্ছে। যেহেতু সেলের ভিতরে সোডিয়াম কম, তাহলে লুমেনে যে সোডিয়াম আছে এরা সেলের ভিতরে ঢুকতে চাচ্ছে। কিন্তু সোডিয়াম একটা লিপিড ইনসলিবল সাবস্টেন্স, এর সেলের ভিতরে ঢোকার জন্য কিন্তু একটা ক্যারিয়ার প্রোটিন লাগবে। সো আমরা একটা ক্যারিয়ার প্রোটিনের হেল্প নিই, আমরা একটা ক্যারিয়ার প্রোটিন দিই। আচ্ছা, এইখানে ব্যাপারটা হচ্ছে যে এইখানে যে ক্যারিয়ার প্রোটিনগুলো থাকে এরা আবার কনফরমেশনাল চেঞ্জ হওয়ার জন্য শুধুমাত্র সোডিয়াম বাইন্ডিংয়েই দরকার না, এখানে উপরন্ত আরেকটা সাবস্টেন্স লাগে। যেমন ইন্টেস্টিনাল লুমেনে থাকে গ্লুকোজ বা অ্যামাইনো অ্যাসিড। তো যখন গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড এই ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করে তখন সেই আবার ক্যারিয়ার প্রোটিনের কনফরমেশনাল চেঞ্জ হয় এবং এরা সেলের মধ্যে ঢুকে পড়ে, অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, তো পুরো ব্যাপারটা আমি একটু সাম আপ করি। তাহলে লুমিনাল সাইডে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। দিস ইজ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ব্যাপারটা হচ্ছে বেজোল্যাটারাল সাইডে সোডিয়াম পাম্পড আউট হয়ে সেল থেকে বের হয়ে যাচ্ছে, সেই জন্য সেলের ভিতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন কম। এখন সেই জন্য সেলের ভিতরে লুমেন থেকে সোডিয়াম ঢুকতে যাচ্ছে। তো সে যখন সেলের ভিতরে ঢুকতে যাচ্ছে তখন সে সাথে করে গ্লুকোজ বা অ্যামাইনো অ্যাসিডকে সাথে নিয়ে ঢুকছে। সেক্ষেত্রে সোডিয়ামের ফ্যাসিলিটেটেড ডিফিউশন হচ্ছে, কিন্তু গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিডের কিন্তু সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে। ব্যাপারটা আরেকটু ক্লিয়ারিফাই করা যায়। এখানে সেলের ভিতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন কম, লুমেনে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি। তো সোডিয়াম যখন সেলের ভিতরে ঢুকতেছে সেটা কিন্তু অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যান্ড উইথ দ্য হেল্প অফ এ ক্যারিয়ার প্রোটিন। সো সোডিয়ামের যে ট্রান্সপোর্ট এটা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। কিন্তু গ্লুকোজ, লুমেনে কিন্তু গ্লুকোজের কনসেন্ট্রেশন কম, আর সেলের ভিতরে গ্লুকোজের কনসেন্ট্রেশন বেশি। কিন্তু আমরা তো কোনো গ্লুকোজ মলিকুলসকেই এক্সক্রিট হতে দিতে পারি না, আমাদের প্রত্যেকটা গ্লুকোজ মলিকুলকেই অ্যাবজর্ব করতে হবে। সেই জন্যে গ্লুকোজকে এই কনসেন্ট্রেশনের এগেনস্টে আমরা সেলের ভিতরে নিচ্ছি। আচ্ছা, যেহেতু কনসেন্ট্রেশনের এগেনস্টে নিচ্ছি এটা একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। নেক্সট, এখানে একটা ক্যারিয়ার প্রোটিন লাগছে। আচ্ছা, এখানে যে এনার্জি লাগতেছে এই এনার্জি কিন্তু ডিরেক্টলি এটিপি হাইড্রোলাইসিস থেকে পাচ্ছি না, এই এনার্জিটা পাচ্ছি সোডিয়াম পটাশিয়াম পাম্প সোডিয়ামের যে কনসেন্ট্রেশন গ্রাডিয়েন্টটা ক্রিয়েট করেছে সেই কনসেন্ট্রেশন গ্রাডিয়েন্ট ইউজ করে আমরা গ্লুকোজকে সেলের ভিতরে ঢুকাচ্ছি। সো গ্লুকোজের এখানে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে। আচ্ছা, আমরা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বললাম। আচ্ছা, আমরা আগেরটা একটু রিক্যাপিচুলেট করি আবার ক্লাসিফিকেশনটা। যে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এটার দুইটা ডিভিশন ছিল, কো ট্রান্সপোর্ট অ্যান্ড কাউন্টার ট্রান্সপোর্ট। তো কো ট্রান্সপোর্ট হচ্ছে যখন দুইটা সাবস্টেন্সের একই ডিরেকশনে মুভমেন্ট হয়। যেমন এই এক্সাম্পলে সোডিয়ামের অ্যান্ড গ্লুকোজ বা অ্যামাইনো অ্যাসিড এটার মুভমেন্ট হচ্ছে একই দিকে, দুটো সেলের ভিতরে ঢুকতেছে, সেই জন্য এটা হচ্ছে কো ট্রান্সপোর্ট। কিন্তু রেনাল সিস্টেমে কিছু সেল আছে যেখানে এই ট্রান্সপোর্টটা দেখা যাচ্ছে যে সোডিয়ামের ট্রান্সপোর্ট যেই দিকে তার সাথে যে সাবস্টেন্সটা মুভ করছে সেটা উল্টো দিকে ট্রান্সপোর্ট হচ্ছে, মানে ডিরেকশনটা উল্টো, সেটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। এটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট, মানে জাস্ট ডিরেকশনটা আলাদা হবে। আচ্ছা, এতক্ষণ মেমব্রেন ট্রান্সপোর্ট নিয়ে যা বলা হলো এটা একটা সাম আপ করি। মেমব্রেন ট্রান্সপোর্ট এটা হচ্ছে মুভমেন্ট ট্রান্সপোর্ট অফ এনি সাবস্টেন্স অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। এটা দুইটা ডিভিশন, একটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মুভমেন্ট হচ্ছে, প্যাসিভে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মুভমেন্ট হচ্ছে। অ্যাক্টিভের দুইটা ডিভিশন, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পলগুলো আমরা এখন একটু লিখে নিতে পারি, সাম আপ করতে পারি। এখানে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, ক্যালসিয়াম এটিপেস পাম্প অ্যান্ড প্রোটন পাম্প। আচ্ছা, আর সেকেন্ডারিতে আমরা যেটা বলছিলাম যে কো ট্রান্সপোর্ট অ্যান্ড কাউন্টার ট্রান্সপোর্ট। কো ট্রান্সপোর্টে হচ্ছে গ্লুকোজ সোডিয়াম কো ট্রান্সপোর্ট, একই দিকে মুভমেন্ট হয়। সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট বা সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট। আর কাউন্টার ট্রান্সপোর্টের এক্সাম্পল হচ্ছে সোডিয়াম
ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট অ্যান্ড সোডিয়াম প্রোটন কাউন্টার ট্রান্সপোর্ট, এখানে ডিরেকশনটা উল্টো দিকে। আচ্ছা, আর প্যাসিভ ট্রান্সপোর্টে আমরা অসমোসিস বলছিলাম অ্যান্ড ডিফিউশন। তো ডিফিউশনের অসমোসিসে হচ্ছে মেইনলি সলভেন্টের মুভমেন্ট হয়, বায়োলজিক্যাল সিস্টেমে অনলি ওয়াটার মুভমেন্ট। অ্যান্ড ডিফিউশনে দুইটা ডিভিশন, সিম্পল ডিভিশন, ফ্যাসিলিটেটেড ডিফিউশন। সিম্পল ডিভিশন হচ্ছে রেসপাইরেটরি গ্যাসেস অ্যান্ড ফ্যাসিলিটেটেড ডিফিউশন হচ্ছে গ্লুকোজ আপটেক বাই দ্য সেল। ফ্যাসিলিটেটেড ডিফিউশন যদি একটা প্যাসিভ মুভমেন্ট, এনার্জি দরকার পড়ে না, কিন্তু এখানে ক্যারিয়ার প্রোটিন ইনভলভ থাকে। গ্লুকোজ আপটেক বাই দ্য সেল। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে ফ্যাসিলিটেটেড ডিফিউশনে যে গ্লুকোজ ট্রান্সপোর্টার আছে, এগুলোর কিছু ডিভিশন আছে 5টা। যারা আগ্রহী তারা পড়ে নিতে পারেন। তার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার 4, কারণ এটা হচ্ছে ইনসুলিন দিয়ে, এটা গ্লুকোজ ট্রান্সপোর্টার 4 ইনসুলিন দিয়ে স্টিমুলেটেড হয়। আর গ্লুকোজ ট্রান্সপোর্টার 4 স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল এগুলোতে পাওয়া যায়। তো এটা ইনসুলিন ডিপেন্ডেন্ট, আর বাকি গ্লুকোজ ট্রান্সপোর্টারগুলো ইনসুলিন ইনডিপেন্ডেন্ট। যারা আগ্রহী তারা গ্লুকোজ ট্রান্সপোর্টারগুলো একটু টেক্সট থেকে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ।